নমস্কার বন্ধুরা, আজ আমি আলোচনা করব নিউক্লিয়াস নিয়ে। তো শুরু করা যাক। নিউক্লিয়াস হলো ইউক্যারিওটিক কোষের প্রোটোপ্লাজমে অবস্থিত একক পর্দা দিয়ে ঘেরা একটি কোষীয় অঙ্গাণু, যা কোষের মস্তিষ্ক হিসেবে কাজ করে এবং কোষের সমস্ত কাজ নিয়ন্ত্রণ করে এবং বংশগতির ধারক ও বাহক হিসেবে কাজ করে। তো নিউক্লিয়াসের ইতিহাস জানতে গেলে আমাদের প্রথমে জানতে হবে নিউক্লিয়াসকে আবিষ্কার করে। নিউক্লিয়াস আবিষ্কার করে বিজ্ঞানী রবার্ট ব্রাউন 1831 খ্রিস্টাব্দে। ঠিক আছে, একটি উদ্ভিদ আছে যার নাম হলো ট্রাসেন্ডিয়া, যার কোষ থেকে এই নিউক্লিয়াস আবিষ্কৃত হয়। তো নিউক্লিয়াসের গঠন আমরা যদি দেখতে যাই, আমাদের বুঝতে হবে যে নিউক্লিয়াস শুধুমাত্র গঠিত হয় কোষ বিভাজনের মাধ্যমে, অন্য কোনো উপায়ে নিউক্লিয়াস গঠিত হয় না। নিউক্লিয়াস শুধুমাত্র গঠিত হয় কোষ বিভাজনের মাধ্যমে। নিউক্লিয়াস সাধারণত কোষের কেন্দ্রস্থলে অবস্থান করে, অর্থাৎ কোষের মিডিলে অবস্থান করে। এই যে নিউক্লিয়াসটি আমরা দেখছি, নিউক্লিয়াসটি হলো সাইটোপ্লাজমে অবস্থিত আছে। এর বাইরে আছে হলো সাইটোপ্লাজম, মানে এটি একটি হলো সাইটোপ্লাজম দিয়ে ঘেরা অংশ, যেখানে সাইটোপ্লাজম আছে এবং কোষকে চারদিক থেকে ঘিরে রেখেছে। ঠিক আছে, এই সাইটোপ্লাজম দিয়ে ঘেরা স্থানের মাঝখানে অবস্থান করে নিউক্লিয়াস। বোঝা গেল? এবার এই সবসময় নিউক্লিয়াস কেন্দ্রস্থলে অবস্থান করতে পারে না। কিছু কন্ডিশন থাকে যখন নিউক্লিয়াসকে কেন্দ্রস্থল থেকে সরে আসতে হয়, যেমন হলো বিপাক ক্রিয়া। যখন কোষে খুব বেশি পরিমাণ বিপাক ক্রিয়া সম্পন্ন হয়, অর্থাৎ কোষের সাইটোপ্লাজমে প্রচুর পরিমাণে প্রোটিন এবং অন্যান্য উপাদান জমা হয়, তখন এই নিউক্লিয়াসকে কেন্দ্রস্থল থেকে কিছুতে সরে আসতে হয়। ঠিক আছে, এছাড়া আমি আগের ভিডিওতে বলেছিলাম, যখন উদ্ভিদ কোষে ভ্যাকিউলটা খুব বড় হয়ে যায়, তখন সেই নিউক্লিয়াস থেকে একটুখানি প্রান্ত দেশের দিকে সরিয়ে দেয়। ঠিক আছে, এবার যদি আমরা নিউক্লিয়াসের ব্যাস বলি, নিউক্লিয়াসের ব্যাস হলো 5 থেকে 25 মিনস 5 to 25 মাইক্রোমিটার। ওকে, 5 to 25 মাইক্রোমিটার। এবার নিউক্লিয়াস প্রধানত একটি কোষে একটি মাত্র নিউক্লিয়াস থাকে। ঠিক আছে, সাধারণত আমাদের দেহ কোষে এবং উদ্ভিদ কোষে একটি কোষে একটি নিউক্লিয়াস থাকে, কিন্তু কিছু বিশেষ ক্ষেত্রে, যেমন আমাদের হিউম্যান বডিতে আরবিসিতে নিউক্লিয়াস থাকে না, উদ্ভিদের ফ্লোয়েমের সিফ নল যে আছে, সিফ নলে কোনো নিউক্লিয়াস থাকে না। ঠিক আছে, তাহলে নিউক্লিয়াস অ্যাবসেন্ট আরবিসি। ঠিক আছে, আরবিসিতে নিউক্লিয়াস অ্যাবসেন্ট থাকে। বোঝা গেল? এবার এমন কিছু কোষ আছে যেখানে নিউক্লিয়াসের সংখ্যা একটির থেকে বেশি, মানে মাল্টি নিউক্লিয়ার সেল। ঠিক আছে, এই মাল্টি নিউক্লিয়ার সেলের উদাহরণ যদি আমরা দেখতে যাই, যেমন হলো আমাদের যে বোন সেলগুলো হয়, যে কার্টিলেজের সেল হয়, ঠিক আছে, সেগুলোতে একাধিক নিউক্লিয়াস থাকে। এছাড়া আমাদের মাসেল সেল যে হয়, স্কেলিটাল মাসেল সেল, সেখানেও একাধিক নিউক্লিয়াস থাকে। ঠিক আছে, এরকম উদ্ভিদেরও কিছু সেল আছে যেখানে একাধিক নিউক্লিয়াস থাকে। এই একাধিক নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের একটি নির্দিষ্ট নাম আছে। ঠিক আছে, একাধিক নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ কোষকে বলা হয় সিনোসাইট এবং একাধিক নিউক্লিয়াস যুক্ত প্রাণী কোষকে বলা হয় হলো সিনসাইট্রিয়াম। তাহলে এই দুটা টার্ম মনে রাখা খুব জরুরি, সিনোসাইট এবং সিনসাইট্রিয়াম। ঠিক আছে, এবার আমরা নিউক্লিয়াসের কাজ যদি বলতে যাই, নিউক্লিয়াস আমরা জানি, আমি আগেই বলেছি যে নিউক্লিয়াস কোষের মাঝখানে অবস্থান করে, অর্থাৎ কোষের সেন্টার, অর্থাৎ এটি কী করে, কোষের সমস্ত কাজ নিয়ন্ত্রণ করে। মূল কাজ হলো এটির কোষের সমস্ত কাজ নিয়ন্ত্রণ করা। সেকেন্ড ফাংশন কি? সেকেন্ড ফাংশন হলো, যেহেতু এর মধ্যে এটি ডিএনএ বহন করে, তাই এটি বংশগতির ধারক এবং বাহক হিসেবে কাজ করে। অর্থাৎ কোষের সমস্ত তথ্য তার পরের যে সেল থাকে, মানে সেল ডিভিশন হয়ে যে নতুন সেল উৎপন্ন করে, সেখানে তার সমস্ত ধর্মকে তারা বহন করে নিয়ে যায়। এবং আরএনএ এবং প্রোটিন সংশ্লেষণে এই ডিএনএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবার ডিএনএ স্ট্রাকচারগুলো আমাদেরকে ভালো মতো বুঝতে হবে। ঠিক আছে, ডিএনএ 4টি স্ট্রাকচার নিয়ে গঠিত, ভালো মতো শুনবে সবাই। ডিএনএ 4টি স্ট্রাকচার নিয়ে গঠিত। প্রথমে হলো এই নিউক্লিয়ার মেমব্রেন। ঠিক আছে, ফার্স্ট স্ট্রাকচার হলো নিউক্লিয়ার মেমব্রেন। এই যে এখানে হলো, এটা একটা হলো সেকশন করা হয়েছে নিউক্লিয়ার মেমব্রেনের। ঠিক আছে, সেকেন্ড যে আমাদের স্ট্রাকচার থেকে বুঝতে হবে, সেটি হলো নিউক্লিওপ্লাজম। যেমন কোষে সাইটোপ্লাজম থাকে, তেমন এখানে নিউক্লিওপ্লাজম। ঠিক আছে, বোঝা গেল? সাইটোপ্লাজম, নিউক্লিওপ্লাজম। এই যে এখানে দেখতে পাচ্ছ হলো জালের মতো অংশটা, সেটাকে বলা হয় নিউক্লিয়ার জালক। ঠিক আছে, নিউক্লিয়ার জালক। ওকে, আর এই যে গোল মতো অংশটা দেখা যাচ্ছে, সেটা হলো নিউক্লিওলাস। তাহলে আমাদের স্ট্রাকচার হলো নিউক্লিয়ার মেমব্রেন। ওকে, তারপরে আমাদের সেকেন্ড স্ট্রাকচার হলো নিউক্লিয় জালিকা। ঠিক আছে, থার্ড স্ট্রাকচার হলো নিউক্লিওপ্লাজম, ফোর্থ স্ট্রাকচার হলো নিউক্লিওলাস।
এবং আমরা যে কোষটাকে দেখতে পাচ্ছি, এই কোষের চারিদিকে যে গুটি 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 অংশগুলো দেখতে পাচ্ছি, সেটা হলো রাইবোজোম। আমরা জানি রাইবোজোম রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লেগে থাকে, কিন্তু কিছু রাইবোজোম নিউক্লিয়ার মেমব্রেনের গায়েও লেগে থাকতে পারে, তাই নিউক্লিয়ার মেমব্রেনটা অমসৃণ হয়। এবার নিউক্লিয়ার মেমব্রেনটা আমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো নিউক্লিয়ার মেমব্রেন একটি দ্বি একক মেমব্রেন, ঠিক আছে, ডবল স্ট্রাকচার্ড মেমব্রেন, মানে দুটো মেমব্রেন নিয়ে গঠিত। প্রত্যেকটা মেমব্রেনে এক একটা সেল মেমব্রেনের মতো 3টা করে লেয়ার থাকে। তার মানে ভালো মতো বুঝতে হবে স্ট্রাকচারটা, যে আমাদের নিউক্লিয়ার মেমব্রেনে 2টা মেমব্রেন থাকে, প্রত্যেকটা মেমব্রেনে 3টা করে লেয়ার থাকে, ঠিক আছে। প্রত্যেকটা মেমব্রেনে 3টা করে লেয়ার মানে 2টা লিপিড লেয়ার, একটা প্রোটিন লেয়ার, আমরা নর্মাল সেল মেমব্রেনের লেয়ারে যেটা দেখেছি, ঠিক আছে। এই জিনিসটা ভালো করে মনে রাখা অত্যন্ত প্রয়োজনীয়, যে নিউক্লিয়ার মেমব্রেনে 2টি লেয়ার থাকে, ঠিক আছে। এটা হলো আউটার নিউক্লিয়ার লেয়ার, ইনার নিউক্লিয়ার লেয়ার, আর 2টি লেয়ারের মাঝে যে যে স্পেস থাকে তাকে বলা হয় পেরিনিউক্লিয়ার স্পেস। তাকে কি বলা হয়? পেরিনিউক্লিয়ার স্পেস। আশা করি মনে থাকবে। তার মানে দুটি লেয়ার থাকে, আউটার নিউক্লিয়ার লেয়ার, ইনার নিউক্লিয়ার লেয়ার, এবং মাঝখানের অংশকে বলা হয় পেরিনিউক্লিয়ার স্পেস, ঠিক আছে। এই নিউক্লিয়ার মেমব্রেনের মাঝে কিছু নির্দিষ্ট প্রোটিন থাকে, যার মাধ্যমে এ হলো বস্তুর আদান প্রদানের নিয়ম। যেমন নিউক্লিওপ্লাজমিন নামে একটি প্রোটিন আছে, নিউক্লিওপ্লাজমিন নামে ওই প্রোটিনটি সেই নিউক্লিয়ার মেমব্রেনের মধ্যে থাকে, যার মাধ্যমে কিছু জিনিসপত্রের আদান প্রদান হয়, ঠিক আছে। নিউক্লিয়ার মেমব্রেন নিয়ে আর বেশি কিছু বোঝার নেই। এরপরে আমরা যেটাতে চলে যাব সেটা হলো নিউক্লিওপ্লাজম। যেমন সাইটোপ্লাজম থাকে তেমনই নিউক্লিওপ্লাজম। সাইটোপ্লাজমে যেমন কি হয়, সাইটোপ্লাজমে যে সমস্ত সেলুলার অর্গানেলসগুলি সেগুলি ভাসমান অবস্থায় থাকে, এবং যে সমস্ত যে জিনিসগুলি উৎপন্ন হয় সেলের মধ্যে, যেমন এক্সক্রিটরি প্রোডাক্ট, বিভিন্ন সিক্রেটরি প্রোডাক্ট, সেগুলোরও একটা মিডিয়াম হিসেবে কাজ করে। তেমনই নিউক্লিয়াসের ক্ষেত্রে নিউক্লিয়াসের ভিতরে যে সমস্ত জিনিসগুলি আমরা এখন দেখব, যেমন নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার হলো জালক, ঠিক আছে। এই এই দুটি স্ট্রাকচারের হলো তারা মিডিয়াম হিসেবে কাজ করবে। এই নিউক্লিওপ্লাজমটি সবসময় মনে রাখবে আম্লিক হয়, অর্থাৎ পিএইচ 7-এর থেকে কম হয়, ঠিক আছে। আম্লিক হয় এবং খুব কনডেন্স হয়, মানে খুব ঘন হয়, ঠিক আছে। আর কিছু কিছু দানাদার অংশ দেখা যায়, কিছু কিছু নির্দিষ্ট প্রোটিন থাকে, এবং কিছু প্রোটিওগ্লাইকেন ম্যাসওয়ার্ক নিয়ে তৈরি হয়, যারা খুব ফাইন ফাইব্রিলার স্ট্রাকচার, ঠিক আছে। বুঝে গেল? তাহলে আমরা বুঝতে পারলাম যে এই নিউক্লিওপ্লাজমটা একটি গাঢ় অংশ, এবং এটার অম্লত্ব কিছুটা হয়, মানে এর পিএইচ হলো 7-এর থেকে কম হয়, ঠিক আছে। এবার চলে যাচ্ছি আমরা নিউক্লিয় জালকে। আমরা বললাম যে আমাদের নিউক্লিয়াস বংশগতির ধারক ও বাহক হিসেবে কাজ করে। এই ইনফরমেশনটা সঞ্চিত থাকবে কোথায়? এই ইনফরমেশনটা সঞ্চিত থাকবে আমাদের ডিএনএতে। ডিএনএ কোথায় থাকে? ডিএনএ আমরা জানি ক্রোমোজোমে থাকে। কিন্তু ক্রোমোজোম কখন উৎপন্ন হয়? শুধুমাত্র কোষ বিভাজনের সময় উৎপন্ন হয়। অন্য সময় কী হিসেবে থাকে? এটি ক্রোমাটিড চালক হিসেবে থাকে, তাই তো? ক্রোমাটিড চালক হিসেবে থাকে, ম্যাসওয়ার্ক হিসেবে থাকে, তাই তো? নিউক্লিয়ার ম্যাসওয়ার্ক হিসেবে থাকে। তো এই নিউক্লিয়ার ম্যাসওয়ার্ক বা জালক হিসেবে এটা অবস্থান করছে, এটা হলো ক্রোমাটিড জালিকা, ঠিক আছে। যখন কোষ বিভাজন হবে তখন এই ক্রোমাটিড জালিকাগুলি কনডেনসেশনের মাধ্যমে ক্রোমোজোম উৎপন্ন করবে। আশা করি বোঝা যাচ্ছে, ঠিক আছে। এবার এখানে কিছু কালো কালো স্পট আশা করি দেখতে পাচ্ছ। এই কালো স্পটগুলি হলো হেভিলি পিগমেন্টেড, এবং বাকি যে জায়গাগুলো সেগুলো হলো নট হেভিলি পিগমেন্টেড। এই হেভিলি পিগমেন্টেড জায়গাগুলোকে বলা হয় হলো হেটারোক্রোমাটিড, ঠিক আছে। হেটারোক্রোমাটিড, এবং যেগুলো এই গ্রিন গ্রিন জায়গা দেখতে পাচ্ছ সেগুলো হলো ইউক্রোমাটিড। হেটারোক্রোমাটিড হলো ক্রোমোজোমের সেই অংশটি যেটা ইনঅ্যাক্টিভেটেড, মানে যেটা অ্যাক্টিভেটেড না, যেতে প্রোটিন সিকোয়েন্সিংয়ের মাধ্যমে প্রোটিন উৎপন্ন করতে পারে না। আমরা জানি যে প্রোটিন যে উৎপন্ন হয় ট্রান্সলেশন প্রসেসের মাধ্যমে, কোডিংয়ের মাধ্যমে নির্দিষ্ট জেনেটিক কোডকে কোড করতে হয়, কিন্তু এই যে কালো অংশগুলিতে এখানে মানে নির্দিষ্ট কোনো কোডিং থাকে না, যেখানে টিআরএনএ, এমআরএনএ এবং আরএনএ এসে কোড করে প্রোটিন উৎপন্ন করবে। কিন্তু যে সবুজ অংশগুলো দেখা যাচ্ছে সেগুলো হলো অ্যাক্টিভেটেড অঞ্চল, অর্থাৎ সেখানে প্রোটিন কোডিং সম্পূর্ণ হয়, অর্থাৎ সেইখান থেকে কোডিংয়ের মাধ্যমে নির্দিষ্ট প্রোটিন উৎপন্ন হতে সক্ষম, ঠিক আছে। এছাড়া এই যে ডিএনএগুলো আছে, এই ডিএনএগুলো আমরা জানি রেপ্লিকেশনের সময় একদম নতুন ডিএনএ উৎপন্ন করবে, দুটো গ্রুপের নতুন ডিএনএ উৎপন্ন করবে, যাদের স্ট্রাকচার হলো আমাদের প্যারেন্টাল ডিএনএর থেকে একদম সমান হবে, তাই তো? মানে একটি ডিএনএ ভেঙে গিয়ে দুটো ডিএনএ উৎপন্ন করবে যাদের স্ট্রাকচার একদম সমান, যাদের কম্পোজিশন একদম সমান, ঠিক আছে। এবার যেটাতে চলে আসছে সেটা হলো নিউক্লিওলাস। এই যে নিউক্লিয়াস এবং নিউক্লিওলাসের মধ্যে কনফিউশন হলে হবে না। নিউক্লিয়াস হলো নিউক্লিওলাসের থেকে আলাদা। নিউক্লিওলাসকে অনেক সময় বলা হয় হলো বেবি নিউক্লিয়াস, ঠিক আছে। নিউক্লিওলাসের ভিতরে থাকে, নিউক্লিয়াসের ভিতরে থাকে, সরি। এই নিউক্লিওলাস কী করে? এই নিউক্লিওলাসের মধ্যে প্রচুর পরিমাণে আরএনএ থাকে, এবং এই যে নিউক্লিওপ্লাজম ছিল, এই নিউক্লিওপ্লাজমে প্রচুর পরিমাণে এনজাইম থাকে, যেমন ডাইএস্টারেজ, ফসফোকাইনেজ, ঠিক আছে। নানান এনজাইম থাকে। এই এনজাইমগুলির সাহায্যে
রাইবোনিউক্লিয়েজ, ঠিক আছে, ডিঅক্সিরাইবোনিউক্লিয়েজ, এই সমস্ত এনজাইমগুলি এই নিউক্লিওপ্লাজমে থাকে। এই এনজাইমগুলির সাহায্যে এখানে যে আরএনএগুলি থাকে এই আরএনএগুলি প্রোটিন সংশ্লেষণে অংশগ্রহণ করে, ঠিক আছে, প্রোটিন সংশ্লেষে সাহায্য করে নিউক্লিওপ্লাজম, ঠিক আছে, নিউক্লিওপ্লাজম কোষে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে এবং দেহে বিভিন্ন বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে। অর্থাৎ এই যে নিউক্লিওপ্লাজম এটা সংশ্লেষণ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর সাথে বংশগতির ধারক এবং বাহক হওয়ার কোনো সম্পর্ক নেই, এটা মনে রাখতে হবে। মনে রাখবে যে ট্রান্সলেশন প্রক্রিয়া মানে যে প্রক্রিয়ার মাধ্যমে প্রোটিন উৎপন্ন হয় সেই প্রক্রিয়াতে এই নিউক্লিওপ্লাজমটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, ঠিক আছে। এবার মোটামুটি তো আমরা কভার করে নিয়েছি। আমি আরেকবার তোমাদেরকে বলে নিই নিউক্লিয়াসের স্ট্রাকচারটা। আমরা প্রথমে কি দেখেছিলাম, নিউক্লিয়ার মেমব্রেন দেখেছিলাম, তারপরে দেখেছিলাম হলো নিউক্লিওপ্লাজম, তারপরে দেখেছিলাম হলো নিউক্লিয় জালিকা, তারপরে দেখেছিলাম আমরা নিউক্লিওলাস, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।